আমি কাজী জেসিন। দর্শক, বাংলাদেশের ইতিহাসে আমরা এমনটি অনেকবার দেখেছি যে ক্ষমতা বদলের সাথে সাথে নেতাদের যে মামলাগুলো চলমান থাকে সেই মামলার গতিতে পরিবর্তন আসে, দোষীদেরকে ছেড়ে দেওয়া হয়। বিশেষ করে আমরা দেখেছি এটা এরশাদের মামলার ক্ষেত্রে, আমরা দেখেছি 1/11-এর সময় যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো শেখ হাসিনা গভর্নমেন্ট যখন ফর্ম করে তারপর অতি দ্রুত গতিতে সে মামলাগুলো থেকে আসামিরা খালাস পেয়ে যায়, সেটা আমরা দেখেছি। আমরা সম্প্রতি একটি মামলা নিয়েও দেখছি একটি প্রশ্ন উঠেছে। জামাত নেতা এটিএম আজহারুল তিনি মুক্তি পাওয়ার পর গণতান্ত্রিক ছাত্র জোট থেকে একটা মিছিল হয়েছে এবং সেই মিছিলে আবার শাহবাগ বিরোধী ঐক্য থেকে হামলাও হয়েছে এবং প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এই বিচারকে। আমরা আজ কথা বলবো যে কেন আমরা এই প্রশ্ন থেকে বের হতে পারছি না, বিচার বিভাগ কেন বারবার প্রশ্নবিদ্ধ হয়, এবং এছাড়াও আমরা ট্যাগিংয়ের একটি রাজনীতি দেখছি, সেই ট্যাগিং থেকেই বা কী করে বের হওয়া সম্ভব আজ বোঝার চেষ্টা করব। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন রুবিন হোসেন প্রিন্স। রুবিন হোসেন প্রিন্স আপনারা জানেন দর্শক, তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, এবং আছেন ডক্টর জাহিদুর রহমান, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক কমিশনের তিনি সদস্য। আমাদের মাঝে আরও যোগ দেবেন ডক্টর ওয়াজিদ খান, তিনি রাজনৈতিক বিশ্লেষক এবং সাপ্তাহিক বাংলাদেশ, নিউ ইয়র্ক ভিত্তিক একটি পত্রিকা সাপ্তাহিক বাংলাদেশের তিনি সম্পাদক। তিনি এখন আমাদের মাঝে এসে পৌঁছতে পারেননি। আমরা আলোচনা শুরু করতে চাই। রুবিন হোসেন প্রিন্স, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাইছি। আসলে এই যে আপনার যে বিবৃতিটা দিয়েছেন সেটা দিয়েই আমি একটু শুরু করি। আপনার বিবৃতিতে আপনার উল্লেখ করছেন 1971 সালে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী আল বদর আল শামস বাহিনী গঠন করে খুন, অগ্নিসংযোগ, ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িতদের সবার বিচার এখনও সম্পন্ন হয়নি। দীর্ঘ সময় পর হলেও যাদের বিচার হয়েছে তাদের সবার রায় বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে কার্যকর করেনি। গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার বিগত আমলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা আজহারুল ইসলামের সেই রায় বাতিল করে তাকে বেকসুর খালাস দেওয়ায় দেশবাসীর মনে প্রশ্ন, বর্তমান সরকারের সময়েও বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে কি না। আমার প্রশ্ন হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা, সেই প্রশ্নটি আগেও ছিল, আপনি আবার তুলেছেন, কিন্তু এই বিচার বিভাগ আওয়ামী সময়ে যেভাবে আমরা অনেককে অভিযোগ করতে শুনি যে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগ প্রমাণের জন্য সাক্ষীকে জোর করে তুলে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে সাক্ষী নিয়ে যে বিচার কার্য সম্পন্ন হয়েছে, তখন আপনারা কেন এরকম প্রতিবাদ করলেন না? ধন্যবাদ আপনাকে। আমি বিশিষ্ট আলোচক ডক্টর জাহিদকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় আপনার কথার উত্তর দেওয়া আমি দিয়েই মূল কথাটা বলি। অবশ্যই আমরা সবসময় এটার কথা বলেছি। আপনি এটা জানেন যে বিভিন্ন সময়ে আমরা জজ মিয়ার নাটক থেকে শুরু করে আপনি বিচার বিভাগ, বিচারপতিদের নিয়ে যে একটা তদন্ত কমিটি তার প্রধান করে ফলাফল সহ যখন হয়েছে সেটা আমরা বলেছি, এবং আমরা এই কথাটা কিন্তু ওই সময় বলেছি। পুরোনো দিনের গেলে দেখবেন যে কোনো বিচার সেটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু প্রশ্ন থেকে যাবে, যে কোনো সময় এটাকে নিয়ে আরও প্রশ্ন উঠবে, এটাই। কিন্তু যে বিষয়টা নিয়ে হয়েছে প্রশ্নটা এইটা, ঘটনা তো ঠিক, ঘটনা ঠিক, 71-এ তো একটা গণহত্যা হয়েছে, এবং তার মধ্যে আপনি যদি পুরনো হিসাব ধরেন, এমনকি যে দলের কথা হচ্ছে ওই দলের যদি ডকুমেন্টগুলো দেখেন, এবং তখন যার কথা হচ্ছে ওনার অবস্থান বা আরও যাদের হয়েছে তাদের অবস্থান, এগুলো তো সত্য। সুতরাং এই সত্যের উপরে দাঁড়িয়ে ওনাদের যা ভূমিকা, তাহলে তো বিচারের মুখোমুখি তাদের দাঁড়াইতেই হবে, এবং তার পানিশমেন্ট হবে। পানিশমেন্ট কী হবে না হবে সেটা নিয়ে আমি কথা বলছি না, এবং কী হবে না হবে সেইটা নিয়ে আপনি পর্যাপ্ত তথ্য প্রমাণ নিয়ে করা হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, সেটা তো সবটা আমরা জানি না। কিন্তু আমরা সবসময় এটা বলে আসছি, এবং দেখেন খুব সহজ কথা, এখানে দেখবেন যে আমাদের ওই বিবৃতির মধ্যে আরও অনেক কথা আছে। এখন একটি কথা আপনি বলেছেন, যদি আমরা একটি ব্যক্তিকে নিয়ে কথা বলি, একটু হচ্ছে আপনার জামাতের তখনকার পজিশন, সেটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে একজন ব্যক্তি তিনি মানবতা বিরোধী অপরাধ করলেন কিনা, আপনি বলছেন সেটা সত্য। এই সত্য প্রমাণের জন্য যখন সাক্ষীকে জোর করে উঠিয়ে নিয়ে যাওয়া হয় তখন পুরো ব্যাপারটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় কিনা। না, সেটা সাক্ষীর বিষয়টা ডিফারেন্ট। আমি বলেছি কি যে ঘটনা তো ঘটেছে, এবং যেসব ব্যক্তিরা করেছে সেটা তাদেরই ডকুমেন্ট বলবে,
এটা আমাদের বলার দরকার নেই, কারণ ওই সময় ধরেন তাদের যে ভূমিকা, যারা ওই সময় ছাত্র শিবির, ছাত্র সংঘ এই কাজগুলো করত, এবং আপনার এটা নিশ্চয়ই জানা আছে যখন ৭১-এর সময় যখন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে, আত্মসমর্পণ দলিলে কিন্তু এটা বলা আছে যে এই তাদের অক্সিলারি ফোর্স সহিত আত্মসমর্পণ করলো। অক্সিলারি ফোর্স কি? আল বদর আল শামস গ্রুপ। আল বদর আল শামসের পলিটিক্যাল উইংস কি? ওরা। তা আমি বলছি যে ঘটনা তো সত্য, ঘটনা যেটা ঘটেছে যে ৭১-এর ঘাতক কাজ করা, এবং কতটুকু করেছে তার জন্য কি হবে না হবে সেইটা যথাযথ হয়েছে কি না, কোনো সাক্ষী জোর করে করেছে কি না। ধরুন হয়তো কোনো ঘটনায় কারোর উদাহরণ বোঝার জন্য হয়তো 1 দিন জেল হতো, কোনো সাক্ষী আনার পরে হয়তো 10 দিন হয়েছে। আমার পয়েন্ট হচ্ছে সেইটা হতে পারে। অথবা অনেক সময় হয় কি, আইনটা আমরা যেটা বুঝে এসেছি, আমি আইনজ্ঞ না, সাধারণত যারা শুনে এসেছি, আইন অনেক ক্ষেত্রে প্রবলেমটা হয় কি, বলে যে আইন অন্ধ, মানে সে তো কাগজ দেখে জিনিসটা করে, এইটাই তো যা আমরা জানি আর কি। কিন্তু আমাদের বক্তব্য যে একটা রাজনৈতিক জায়গা থেকে যে ঘটনা যেটা হয়েছে সেইটার প্রেক্ষিতে অবশ্যই যদি আমরা ন্যায় বিচারের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, তাহলে তো আপনাকে বিচার তো নিশ্চিত করতে হবে, এবং এইটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু প্রশ্নবিদ্ধ সবসময় থেকে যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আপনি ভূমিকাও বলেছেন, যেমন ধরুন এখানে কিন্তু আমাদের অন্যটাও বলেছি, ওই দেখবেন 10 ট্রাক অস্ত্র থেকে শুরু করে নানা ঘটনার মধ্যে আছে। এক সরকারের আমলে আপনাকে একটা বিরাট বিরাট পানিশমেন্ট হলো, এই বিচার বিভাগই করলো। আবার আরেক সরকার আমলে এসে একেবারে বেকসুর খালাস, যেটা আপনি উল্লেখও করেছেন। তাহলে এইটাকে ধরে মানুষের পারসেপশনটা কি? আমরা বিচার বিভাগের এইটা নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু প্রশ্নবিদ্ধ বিচার আমরা চাই না। এই জায়গাতে আপনি কি মনে করেন? সেটা হয়তো আপনার অবজারভেশন, কিন্তু আমাদের বিবেচনায় যে মূল কথাটা কি, মূল কথা দুইটা যদি বলি, একটা হচ্ছে যে যে কাজ করবে তার জন্য তার যা পাওনা সেটা যথাযথভাবে পেতে হবে। আর এখনও যেহেতু আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং সেই ধারায় যাই, আমরা এটা বিচারের আওতার মধ্যে সবাইকে থেকে, সেটা আপনি আমিও সবাই থেকে করতে হবে, কিন্তু বিচার বিভাগটা স্বাধীনভাবে ভূমিকা রাখার কাজটা করতে হবে। বরঞ্চ এই অবজারভেশনই কারেক্ট এইখানে দেওয়াটা আমার বিবেচনায়, যে আমরা সবসময় দেখছি যে বিচার বিভাগ স্বাধীন বললেও জনগণ এটা একেবারেই বিশ্বাস করতে পারছে না, নানা বিচার বিভাগ স্বাধীন। আসবাবু আপনার কাছে ডক্টর জাহিদুর রহমান, আপনি কিভাবে দেখছেন ঘটনাটিকে? আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই যে আমরা শাহবাগ বনাম শাপলার যে একটা দ্বন্দ্ব, বাম এবং ডানের যে দ্বন্দ্ব, এটা প্রকটভাবে সামনে আসছে, এটা আমাদের জন্য কতটুকু ভয়ানক এটা আমি আপনার কাছে বোঝার চেষ্টা করব। তার আগে আপনি এই এটিএম আজহারুলের খালাস পাওয়া নিয়ে যে বাম জোটের উদ্বেগ, সেই উদ্বেগকে আপনি কিভাবে দেখছেন, একটু আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ। আমি আপিল বিভাগ সংক্ষিপ্ত রায় দিয়েছে, সবসময় তাই হয়, ওনাদের বিস্তারিত রায়টা পরে আসবে এবং এটা খুবই দীর্ঘ, কয়েকশো পেজ হবে, এর মধ্যে অনেক ব্যাখ্যা থাকবে। সংক্ষিপ্ত রায় যা বলেছেন আমি একটু পড়ি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অতীতের বিচারে আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুসরণ করা হয়নি। যে সমস্ত তথ্য প্রমাণ এই মামলায় ছিল তা অতীতের আপিল বিভাগ সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার সময় আমি মনে করি আমাদের এই ৭১-এর যে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ দুটো আলাদা জিনিস। আমরা মানবতা বিরোধী অপরাধেরই বিচার অনেক বেশি ক্ষেত্রে করেছি। তো সেখানে আগে যাদের ফাঁসি হয়েছে এবং সম্প্রতি যিনি খালাস পেয়েছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং সুপ্রিম কোর্টের যে রায়ের যে বক্তব্য, আমি এটা অ্যাগ্রি করি। একটা কথা কিন্তু ফ্যাক্ট, আমরা অনেকে হয়তো জানি না, আদালত কখনো কাউকে দোষী বা নির্দোষ এভাবে ঘোষণা করেন না। আদালত তার রায়ে এভাবেই বলেন, তার সামনে উত্থাপিত সাক্ষ্য তথ্য প্রমাণ দিয়ে উনি এটা প্রমাণ করতে সফল হয়েছেন অথবা ব্যর্থ হয়েছেন। উনি কিন্তু ওই দায়িত্ব নেয় না আদালত কখনো যেটা সত্য বা মিথ্যা, আমার সামনে যা উত্থাপিত হয়েছে। এজন্য আমরা এটা কিন্তু জানিও, আপনি কেমন লয়ার ঠিক করছেন তার উপরে ইভেন মামলার রায় পাল্টে যেতে পারে, তাই না? তার মানে আপনি কিভাবে প্রেজেন্ট করতে পারছেন। শেখ হাসিনার সময়ে এই মানুষগুলোর বিরুদ্ধে তারা এমন জায়গায় চলে গিয়েছিলেন যে তারা যা ইচ্ছে তা করেছেন। ক্ষতি আমাদের আসলে এই বিচার বিভাগ এখন করেছে। আমি বিচার বিভাগের রায়টাকে আমি যদ্দূর বুঝি দূর থেকে আমি সমর্থন করি। ডিজাস্টারটা হয়েছে আসলে আগে, কারণ পুরো প্রসেসটা তো চলেছে আগে যদি কখনো ধরুন প্রসিকিউশন উল্টোপাল্টা করেছে, বিচার বিভাগ কিন্তু তখন সেটা আটকাতে পারতো, যে না তোমার এটা ঠিক হয় নাই, তুমি এটা আবার করো, তদন্ত গ্রহণ হয় নাই, নানান কিছু হতে পারতো। তো পুরো প্রসেসটা শেখ হাসিনার সময় তো সবকিছু একটা জিনিস হয়ে গিয়েছিল, তখন কোনো সেপারেশন অফ পাওয়ার ছিল না। এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, লেজিসলেচার সব একই এবং সবকিছু একজনের হাতে। শেখ হাসিনা তখন শি বিকেম দ্য স্টেট।
আমাদের ক্ষতি আসলে যেটা হয়ে গেল, এই যে আজকে তার দলের লোকজন বলছেন যে ৭১-এ কিছুই হয় নাই, সব মানুষকে একরকম পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার, তারা বিচার যদি হতো, এই জিনিসগুলোর পুঙ্খানুপুঙ্খ তুলনা হতো, পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা হতো, করে আসলে সিদ্ধান্তটা নেওয়া যেতে পারতো তারা দায় আছে কি নেই। আমাদের এখানে যেসব অপরাধ হয়েছে, আমি পলিটিক্যাল সাপোর্টের কথা বলছি না, যে অপরাধ হয়েছে তার সাথে এদের অনেকে জড়িত ছিলেন, এবং আমরা এই সুযোগটা এই বাজে বিচার প্রক্রিয়ার কারণে প্রাথমিকভাবে হারালাম বলছি, কিন্তু আমি মনে করি আমাদের ইতিহাস আসলে এগুলো খুঁজে বের করবে। হয়তো কোর্টে ট্রায়াল হবে না, এদের মধ্যে অনেকের মৃত্যুদণ্ড হয়ে গেছে, হতেও পারতো যে কেউ কেউ এমনভাবে দোষী সাব্যস্ত হতেন হয়তো তার মৃত্যুদণ্ড হতো না, অন্য কোনো শাস্তি হতে পারতো, হয়তো বা বলছি। কিন্তু ইতিহাসের এই দায়গুলো ইতিহাসে থেকে যাবে। এইগুলো গায়ের জোরে কোনোদিন কোনো একটা বিশেষ পরিস্থিতিতে এগুলোকে আসলে খুব বেশি করা যাবে না, আমি মনে করি। আমি ঠিক এই জায়গায় আসবো আপনার কাছে। আমাদের মাঝে এসে পৌঁছেছেন ডক্টর ওয়াজেদ খান। তিনি নিউ ইয়র্ক বেসড পত্রিকা সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক এবং একজন রাজনৈতিক বিশ্লেষক। ডক্টর ওয়াজেদ খান, আমরা কথা বলছিলাম এটিএম আজহারুল খালাস পাওয়ার পর যে ঘটনাগুলো ঘটছে সেটার নিয়ে। আমি একটু আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আপনি জানেন এটিএম আজহারুল মুক্তির পর অনেকেই প্রতিবাদ করছে এবং সেখানে গণতান্ত্রিক ছাত্র দলটি প্রতিবাদ করেছে এবং তাদের এখানে এই প্রতিবাদ সমাবেশে হামলা করেছে যারা, তাদেরকে বলা হচ্ছে তারা শাহবাগ বিরোধী ঐক্যজোট। এবং দিয়েই জানছি যে তারা যে পোস্টগুলো করছে এবং সেই পোস্টগুলো দেখা যাচ্ছে যে শিবিরের সমর্থক এবং অ্যাক্টিভিস্ট যারা, তারাই পোস্টগুলো করছে এবং সেই পোস্টগুলোতে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যাদেরকে লাঞ্ছনা করা হয়েছে, যাদের হামলা করা হয়েছে, তারা এই হামলাটাই প্রাপ্য, যেহেতু তারা শাহবাগে ছিল, এরকম একটি বার্তা দেয়া হচ্ছে। আমার প্রশ্ন আপনার কাছে, যে শিবির, যদি এটা আমরা ধরেই নিচ্ছি যে শিবিরের এক ধরনের প্রচ্ছন্ন এখানে প্রভাব আছে, তো শিবির যদি সরাসরি আমরা যেহেতু সরাসরি প্রমাণ নেই কোনো, যে শিবির তো জুলুমের শিকার হয়েছে, সেই শিবির এত অল্প সময়ের মধ্যে এরকম জালেমের ভূমিকায় কি করে আসে? আপনি দেখেছেন এটা নারীকে কিভাবে লাথি দিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছে। আপনার মন্তব্য শুনতে চাই। দেখুন, শাহবাগ এখন বাংলাদেশের অত্যন্ত স্পর্শকাতর জায়গা। বাগে বাদশাহ, শাহবাগের যে নাম ছিল, বা মুঘল আমলের পর থেকে এখানে নবাব বাদশাহরা এটা বাগান বাড়ি হিসেবে ইউজ করত। এখন এটা আন্দোলনের একটা বিরাট ক্ষেত্র হিসাবে। মুক্তির পরে এখানে ছাত্র শিবির বা জামাত ইসলাম তারা যে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে, তাদের ভেতর অনেক ক্ষোভ, দুঃখ, বেদনা রয়েছে। যে 2013 সালে আপনার ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চ এবং মুক্তিযুদ্ধ মঞ্চ নামে যে তারা টানা কয়েকদিন এখানে যে আন্দোলন করেছে, এবং আমরা জানি জামাতের অত্যন্ত প্রভাবশালী নেতা আব্দুল কাদের মোল্লা, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, এবং ওই গণজাগরণ মঞ্চ তাকে ফাঁসি দেওয়ার জন্য তারা সেখানে এই আন্দোলন করে। এই আন্দোলন করার পরে তাকে ফাঁসি দেওয়া হয়। ওই সময়ে বিচার কার্য নিয়ে অনেক ত্রুটি বিচ্যুতি বা সমালোচনা, আলোচনা, বিতর্ক ছিল। এখন দীর্ঘ সময় পর, এতদিন তিনি জেলে ছিলেন মৃত্যুদণ্ডাদেশ নিয়ে, তার মুক্তির পর স্বাভাবিকভাবে জামাত ইসলাম বা তাদের অঙ্গ সংগঠন তারা উল্লসিত, তারা আনন্দিত। এবং আজহারুল হক সাহেব উনি বলেছেন যে তিনি মুক্ত হয়েছেন, তিনি এখন একজন স্বাধীন মানুষ। তো তাদের ভেতর যে বেদনা, তাদের ভিতর যে এক ধরনের এটা, আমি প্রতিশোধ পরায়ণতা বলবো না, বেদনা থেকে হামলা করেছে আপনি বলতে চাইছেন? আমার মনে হয় যে যদি তারা করে থাকে হয়তো বা এই কারণে হতে পারে। এখন এটা যারা এখানে তাকে মুক্তি দেওয়ার পরে যারা আবার এখানে সমবেত হওয়ার চেষ্টা করেছে, তারা ওই গণজাগরণ মঞ্চের যে চেতনা, সেই চেতনা বোধ থেকেই তারা এটা করেছে। আর তাহলে কি এখন শাহবাগ শিবিরের উপর ভর করছে? শাহবাগ শিবিরের উপর ভর করছে। এখানে দেখেন, আইন উপদেষ্টাও কিন্তু এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে। তিনি বলেছেন যে এটা তার মুক্তিটা যে সঠিক হয়েছে, তার স্ট্যাটাসের মধ্য দিয়ে সেটা বেরিয়ে এসছে।
তো এখন ওই যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, জামাতের শীর্ষ পর্যায়ে 6 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে এবং বিএনপিরও 2-1 জন ছিলেন, তাদেরকেও ফাঁসি দেওয়া হয়েছে। তো এখন আমাদের এখানে প্রতিদিনই আমরা শাহবাগে ইস্যু এবং নন ইস্যু নিয়ে সমাবেশ দেখছি, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেখছি, রাস্তায় মানুষের ভোগান্তি সৃষ্টি করতে দেখছি। তো এটা ঢাকাতেও হয়েছে, রাজশাহীতেও হয়েছে, চিটাগাংও হয়েছে, এরকম সংবাদ এসছে। তো আমার মনে হয় তাদের যে ভেতরের যে একটা ক্ষোভ, তাদের যে, তাহলে শাহবাগ বিরোধী ঐক্যজোট যেটা করছে সেটা ক্ষোভ থেকে করছে এবং ঠিকই আছে এটা করা। না, এটা ঠিক কি ব্যাঠিক সেটা আমি বলবো না যে এটা ঠিক। সেটাই কি বলা বেশি জরুরি না এখন? এখন অনেক কিছুই হচ্ছে, এখানে অনেক কিছুই হচ্ছে। যে এই বিচারগুলো তখন যে ধরনের যে ত্রুটি বিচ্যুতি, সাক্ষী ছিল না, পর্যাপ্ত প্রমাণ ছিল না, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের যে বিষয়গুলো সেগুলো ছিল না, এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। তা আমরা সেই বিতর্কিত বিষয়গুলোর যে সঠিক কোনটা বা ব্যাঠিক কোনটা সেটা নিয়ে আমরা এই বিষয়টা নিয়ে আপনি আসার ঠিক আগে আমরা বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। তখনকার যে বিচারগুলো হয়েছিল, যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল, তো প্রশ্ন এখনো আসলো, তাহলে আমরা কি প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে শেষ করব, নাকি আমরা প্রশ্নকে শেষ করে একটা বিচার বিভাগকে যেন প্রশ্নের ঊর্ধ্বে রাখা যায়? ইলেকশনের বেশ কয়েকদিন আগে আমি ওনার ইন্টারভিউটা করেছিলাম, তো উনি অনেক কথাই বলেছেন। এরপরও আমরা এখনও দেখছি আদালতের দোরগোড়ায় প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, লাথি মারছে, কি বলে দলীয় লেজুর বৃত্তি যারা করেন এখানে, যারা আইন পেশায় নিয়োজিত, তারা আসামিকে কিল ঘুষি মারছেন, ডিম ছুঁড়ে মারছেন, বাইরের লোকও মারছেন। এবং আদালত চত্বরে আমাদের যারা এই বিচার কার্যের সাথে জড়িত, আমাদের যে বিভিন্ন দলের যারা আইনবিদ যারা কাজ করছেন এখানে, লয়ার, তারাও তো এসব কাজ করছেন, মিছিল মিটিং করছেন ভিতরে। কোথায় আইনের যে সুষ্ঠু প্রয়োগ বা আইনের যে ধারার আমরা দেখছি, ব্যত্যয় দেখছি বিভিন্ন ক্ষেত্রে। এবং আইনের প্রতি যে শ্রদ্ধার অভাব, আইনের প্রতি যে সম্মানের অভাব, সেটা সব জায়গায় হচ্ছে। তো এই আইনের প্রতি যদি মানুষের শ্রদ্ধা না থাকে এবং বিচারকরা বিচার ক্ষেত্রে যদি সুষ্ঠু বিচার তারা নিশ্চিত করতে না পারেন, তাহলে প্রতিটি ক্ষেত্রে এ ধরনের সমস্যা তো হবেই। আসবো আবার আপনার কাছে। ডক্টর জাহিদুর রহমান, আপনার মন্তব্য শুনতে চাই। আমি আপনাকে থামিয়ে দিয়ে বিরতিতে গিয়েছিলাম, আপনি সেটা শেষ করবেন। আপনি ইফ ইউ হ্যাভ এনিথিং টু অ্যাড। পাশাপাশি আরেকটা বিষয়, যেটা হচ্ছে আইন এবং বিচার ব্যবস্থা নিয়ে আমরা যে প্রশ্ন করি, আইন বিচার ব্যবস্থা প্রশ্নের করছি, সেটা ডক্টর ওয়াজেদ বলছেন এটা ঠিক না, কিন্তু আপনি কি মনে করেন যে সেই জায়গাটা আমরা আসলে কাছাকাছিও যেতে পারছি কিনা? আমরা তো মাত্র আবার শুরু করলাম বলছি, মানে খেয়াল করি বাংলাদেশে বিচার বিভাগ কখনোই যে খুব ইন্ডিপেন্ডেন্ট ছিল তা না, কিন্তু উচ্চ আদালতের অবস্থা তুলনামূলকভাবে সম্ভবত ভালো ছিল। নিম্ন আদালত কনস্টিটিউশনালি আর্টিকেল 116 অনুযায়ী কনস্টিটিউশনালি সরকারের বেশ বড় প্রভাবে আছে, বা সরকারের অধীনে এভাবে বলা যায়। বিচারপতি শেখ হাসিনা শেষ সময় পর্যন্ত ছিলেন, যাকে রিজাইন করতে হলো, তিনি ছাত্রলীগের লোকজনের কাছ থেকে ফুল নিয়ে সেটা আবার সোশ্যাল মিডিয়াতে দেয়া হচ্ছে। একজন অতি বিতর্কিত পুলিশ অফিসার গিয়ে তার সাথে দেখা করছেন, তরবারি উপহার দিয়ে আসছেন। এগুলো কখনোই আগে ছিল না। মানে আরেকজন বলছেন আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, এই ধরনের বক্তব্য আমরা প্রকাশ্যে শুনতে পেরেছি। তিনি কলামও লিখতেন বিভিন্ন রকম। সো ওই ডিস্ট্রাক্টেড জায়গা থেকে আমাদের যে রিভার্সাল, ইট উইল টেক টাইম। সোজা সাপটা কথা, আমাদের হাইকোর্ট বিভাগে প্রচুর নিয়োগ সেই সময় হয়েছে, আপিল বিভাগ পুরোটা একসাথে গেছে, নতুন করে আমরা ওখানে দিলাম। হাইকোর্ট বিভাগের জন্য কিছু বিচারক নিয়োগ করা হয়েছে, তারপর আবার এখন সার্কুলার হয়েছে। সো আমি মনে করি ভবিষ্যতের বাংলাদেশে এই যে প্রসেসটা শুরু হয়েছে এই সরকারের সময়, এটা কন্টিনিউ করবে এবং এটা আবারও বলছি সময় লাগবে। অ্যাটলিস্ট 2-3টা কাজ যদি করি এবং ভবিষ্যতে যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবেন, আমি একটা জায়গায় আশাবাদী। একটা ইন্টারেস্টিং জিনিস আছে, 1999 সালে মাজদার হোসেন মামলার রায়ে বিচার বিভাগ পৃথকীকরণে 11টা বা 13টা, আমি ভুলে গেছি, দুটোর একটা সাজেশন দেওয়া ছিল, এগুলো করতে হবে। সবচেয়ে জরুরিগুলোর মধ্যে একটা কিন্তু কোনো সরকার করেনি, সেটা হচ্ছে পৃথক সচিবালয়।
কিন্তু এবার সেটা আছে এবং সবাই এগ্রি করেছে। আমি ওই জায়গাটায় আসছিলাম। প্রত্যেকটা রাজনৈতিক দল, ইভেন যারা ক্ষমতায় যাবে নির্বাচন হলে, যেটা পপুলারলি মনে হচ্ছে, তারাও এগ্রি করেছে। সুতরাং আমরা কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশে অন্তত কিছু আশার জায়গা দেখতে পাচ্ছি। আমি এই কারণেই অত হতাশ হব না। কিন্তু ওই যেটা হয়েছে, একটা ডিস্ট্রাক্টেড সিস্টেমের লেগাসি কিন্তু আরও চলবে। এই জন্য আমি প্রায় একটা কথা বলি যে আমরা 5 আগস্টের পর আমাদের একটা প্রবলেম হয়েছে মেজর। আমরা অনেকেই অনেক বেশি এক্সপেক্ট করেছি এবং খুব ফাস্ট সব কিছু হয়ে যাবে বলে মনে করছিলাম। আমরা তো একই মানুষ, একই রকম অবস্থা। যে আপনি মজলুমের জালেম হয়ে ওঠার কথা বলছিলেন, আপনি যখন মজলুম হয়ে ওঠেন, তিনি তার সাথে যেভাবে ফাইট করেছিলেন, তিনি তো আসলে পাল্টা করার চেষ্টা করেছেন। বা যখন ওনার সেই ক্ষমতার জায়গাটা আসলো, ওই ভেতরে একটা ফ্যাসিস্ট মানসিকতা, খালি রাস্তার হামলা না, আপনি জামায়াত শিবিরের বিরুদ্ধে যদি অনলাইনে কিছু বলে দেখেন, আপনাকে কিভাবে গালিগালাজ করবে কমেন্টে এসে আপনি দেখবেন। অথচ জামায়াতে ইসলামীর সাথে ইসলাম আছে, ইসলামী ছাত্র শিবিরের সাথে ইসলাম আছে। ইসলাম নাম থাকা দুটো দল যে ভঙ্গিতে আপনাকে গালিগালাজ করবে, যে আমি এখন বললাম না, যদি এটা কারো কানে যায়, এখানেও গালিগালাজ। আমি রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসবো। আমি এই বিষয়ে ডক্টর ওয়াজেদ খান আপনার কাছে একটু জানতে চাই, আপনি কিভাবে দেখেন এই অনলাইন গালাগাল নিয়ে ডক্টর জাহিদুর রহমান যেটা বলেন, আপনার মন্তব্য শুনি একটু। এখন দেখেন, অনলাইন অফলাইন সব লাইনে গালাগালি হচ্ছে এবং শারীরিকভাবেও বিভিন্ন ধরনের অ্যাসাল্ট করা হচ্ছে। এক সেকেন্ড একটু থামিয়ে বলি, মানে যে দলটা নামের সাথে ইসলাম বহন করে তার গালিগালাজ করা আর অন্যের গালিগালাজ করা একই না, আমি এটা বলতে চাই। জামাত ইসলাম মানে ইসলাম না, এই জামাত ইসলাম কিন্তু ইসলামী হুকুমত কায়েম করার জামাত ইসলাম না। না, জামাত ইসলামের নেতা দু একজন কিন্তু এটা বলেছেন, এই আমাদের টাইমলাইন বাংলাদেশে এসেই বলেছেন যে তারা চান ইসলামের শাসন কায়েম করতে। না না, বিষয়টা জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা মৌলানা আবুল আলা মওদুদী, তিনি 1942 সালে প্রথম যখন জামাত ইসলাম প্রতিষ্ঠা করেন ব্রিটিশ ভারতে, হ্যাঁ, তারপরে আপনার ওই সময় তাদের যে বক্তব্য, একটু জিজ্ঞেস করি, জামাতে হিন্দু নেতা দেখি না কেন? এখন জামাতে হিন্দু নেতা দেখেন না, এটা খুব কঠিন প্রশ্ন। জামাতে যেমন হিন্দু নেতা নাই, আবার বিজেপি বা RSS ওগুলোর ভিতর মুসলমান হয়তো আছে, ভারতে আছে, কিন্তু থাকলেও এটা তারা যে ওইভাবে আছে এটা না। তা আমাদের দেশে যে ইসলামিক দলগুলো আছে বা আপনার হিন্দু বা অন্যান্য ধর্মের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সেখানে কিন্তু মুসলমান নেই। আপনি আমাদের দেশেই দেখছেন। আচ্ছা, আমরা বেশি দূর যাব না, কারণ আমরা আলোচনার কেন্দ্রে থাকতে চাই। আপনার কাছে ছোট্ট একটু প্রশ্ন করেছিলাম, এই যে অনলাইন গালাগাল নিয়ে যেটা আমরা শুনেছি, আপনি এটা নিজে ফেস করেছেন কিনা জানি না, আপনার মন্তব্য শুনি। এটা ধরেন এখন সোশ্যাল মিডিয়াতে এটা খুব বেশি হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কে কাকে বিভিন্ন এমন সব গালিগালাজ হচ্ছে যেগুলো মানে প্রকাশ্যে কথা বলা হয়তো ইউটিউবের আপনার বাড়ানোর জন্য, দর্শক শ্রোতা বাড়ানোর জন্য হতে পারে। ঠিক তা না, আমরা দেখি যে অনেক ফেক আইডি থেকে গালিগালাজ করা হচ্ছে। এটা সব পক্ষই করছে, এখানে যে শুধুই জামাত করছে তা না, এখানে অন্যান্য আওয়ামী লীগ বলেন, অন্যান্য দল বলেন, সব দলেই প্রতিপক্ষ দলকে গালিগালাজ করছে। এটা যে শুধু জামাত বলে তারা করছে, এটা আমার মনে হয় আপনি শুধু জামাত করছেন না, আপনি মনে করেন। আচ্ছা, আসবো আবার আপনার কাছে। হেফাজতে ইসলাম থেকে কিন্তু শাহবাগীদের বিচার চাওয়া হয়েছে। আমি একটু রুহিন হোসেন প্রিন্স আপনার মন্তব্য শুনতে চাই যে শাহবাগীদের বিরুদ্ধে প্রধান অভিযোগ গণজাগরণ মঞ্চ করে বিচারিক হত্যাকাণ্ডকে উস্কে দিয়েছিল তারা, এবং এই যে আব্দুল কাদের মোল্লার কথাও এখানে আসলো, এবং আমরা আলোচনার মধ্যেও নিয়ে এসেছিলাম এটা, আপনিও বোধহয় বলেছেন, এগ্রি করেছেন যে, এবং ডক্টর জাহিদুর রহমানও বলেছেন যে সাজা হয়তো সেটা হতো, কোন মাত্রায় হতো সেটা আমরা নিশ্চিত জানি না, কিন্তু যে ফাঁসি হয়ে গেল এটাকে তো আসলে বিচারিক হত্যাকাণ্ডই বলা উচিত। হ্যাঁ, প্রসেসটা ফল্টি প্রসেস, এবং হয়তো হতো, কিন্তু প্রসেসটা যে কারণে বিচারিক হত্যাকাণ্ডের প্রশ্নটাকে খারিজ করা যায় না অভিযোগটা। আমি ওই হেফাজতের কথা বলার আগে এই সংশ্লিষ্ট আলোচনার বিষয়ে ছোট্ট ছোট্ট 2-3টা মন্তব্য করি। একটা হচ্ছে, এটা হয়তো মানে প্রথম বিচার নিয়ে আমার মনে হয় যে কথা আমরা যা বলেছি, যে এবং আমি যেটা বললাম ডক্টর জাহিদও বলেছে যে বিচারকরা তার ডকুমেন্টের উপরে ভিত্তি করেই তো কথাটা বলে। কিন্তু আমরা এইটাই তো বুঝতে পারি যে দীর্ঘদিন ধরে বিচার বিভাগকে এখন আমরা স্বাধীন পরিবেশের মধ্যে নিতে পারিনি। আবার কাল পরশু হবে সেটা আমিও প্রত্যাশা করছি না, কারণ এখন যে সংস্কার আলোচনা আছে তাতে বিশেষ করে আর্থিকভাবে স্বাধীনতা, সচিবালয় প্রতিষ্ঠা সহ অনেকগুলো পজিটিভ জায়গা আছে। তবুও এইটা কি হবে না হবে আরও না দেখে বলা যায় না, এবং সেটা এইটাও আর একটা কারণে প্রশ্নবিদ্ধ হলো। বিশেষ করে আপনি তুলেছেন বলে কথাটা বলি, একজন উপদেষ্টা যেভাবে কথা বলল যে জুলাই গণ অভ্যুত্থানের ফল নাকি এটা, আপনি শব্দটা খেয়াল করেন, আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না, এবং তিনি নিজেই
এইটাকে আরও বেশি প্রশ্নবুদ্ধ করেছেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সময় থাকলে একটা কথা বলা যেত। এবার আসি না, সেটা তো করতেই পারে, এটা ওনার মত, ওনার, আমার মত আমার জায়গায়, সেটাই তো ডেমোক্রেসি। আচ্ছা, এবার আসি, যেমন ধরেন উনি বললেন, কথাটা বললেন, আমি ওনার কথা দিয়ে বলতে চাচ্ছি না, যে পয়েন্টটা হচ্ছে এরকমের, উনি করেছেন সেটা আমি উনি বলেছেন। আচ্ছা, যাই হোক, আপনি অ্যাপ্রিশিয়েট করছেন না তাহলে? না, আমি তো মনে করি এটা খুবই ক্ষতিকর হয়েছে। শুনিনি, আপনি অ্যাপ্রিশিয়েট করছেন না? আমি বলছি যে উনি আইন উপদেষ্টা, এটার যৌক্তিকতা তুলে ধরে তার স্ট্যাটাস দিয়েছে, তাহলে অ্যাপ্রিশিয়েট করছেন? অ্যাপ্রিশিয়েট তো করছেন তাহলে। এই সময় কিন্তু আরো অনেক এরকম বিচার হয়েছে, আমি জানি না উনি এরকম কোথাও এই ধরনের দিয়েছেন কিনা, এবং এইটা যে কি এই গণঅভ্যুত্থানের ফল এটা বলেছেন কিনা। সুতরাং ইতিহাস এইটারও কথা বলবো, এবং ইতিহাসের কাঠগড়া এই কারণে ওনাকেও দাঁড়াতে হবে, পরিষ্কার করে বলবো। আমিও করলে ইতিহাসের কাঠগড়া আমাকেও যেমন দাঁড়াতে হবে, সবাইকে দাঁড়াতে হবে। এইটার বিশেষ করে এরকম একটা দায়িত্বশীল জায়গায় থেকে, এবং একটা গণঅভ্যুত্থানের সাথে সম্পর্কিত কথা বলে। গণঅভ্যুত্থান ব্যক্তিমত অন্য জিনিস, কিন্তু আমি গণঅভ্যুত্থানকে তো প্রশ্নবিদ্ধ করতে পারি না। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে তো যার যার মত বলতে পারি, কিন্তু প্রশ্নবিদ্ধ করতে পারি না। আচ্ছা, যাই হোক, ওইটা থামলাম। এবার আসি যে হামলা নিয়ে কথা বললেন। হামলা আমি যদি বলি, বা এইখানে বলা হচ্ছে কি হলো, ওই যে ফেসবুকে বলা, এইখানে আপনারা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম শুনলেন, আমি আরও অনেক জায়গা বলতে পারি, বলছি না। যেমন গতকাল মৌলভীবাজারের, আমি এটা ছাত্র ফ্রন্টের একজন এক্স ছিলেন, তিনি কাজ করেন, তা হয়তো তিনি এই ঘটনার প্রেক্ষিতে একটা স্ট্যাটাস দিয়েছেন, এই যে ৭১-এর ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার চাই, কেন হলো কি আমি দেখি নাই, তাকেও মবের শিকার হতে হয়েছে কালকেও সেইখানে। তারপরে যাই হোক, সেখানে থানা পুলিশ এসেই তাকে সেভ করে বাড়ি পৌঁছাই দিয়েছে। তার মানে চলছে কিন্তু এইগুলো। কিন্তু আমাকে যদি বলেন, ওই যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তির এই ঘটনায় আমি আশ্চর্য হচ্ছে না। কেন, গতকাল ২৮শে মে, আমি একটু বলবো যে বাংলাদেশে তো হিস্ট্রিটা ঠিকমতো আসে না। আপনি ৮০-র দশক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছাত্র শিবিরের কর্মকাণ্ডগুলো দেখেন। আজকে সেই এজেন্ডায় আমি আলোচনায় যাচ্ছি না, কিন্তু আমি বিশেষভাবে মনে করছি এই কারণে, কারণ আমি তো ছাত্র ইউনিয়ন করতাম। ৮৪ সালে চট্টগ্রাম কলেজের হিস্ট্রিতে যান, সাদত হোসেন নাম একজন, তার রুমমেট তাকে গলা কেটে হত্যা করেছিল এই আদর্শিক রাজনীতির কারণে। এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় গেলে পাবেন। সুতরাং এইটা তাদের দীর্ঘদিনের রক্তটা থেকে শুরু করে এই জায়গাটা, সুতরাং এইটা হচ্ছে তাদের সাধারণ কাজ হিসাবেই আমি দেখতে চাই। আর এখন তো মনে করছে যে আমরা একটা বিরাট জায়গায় চলে এসেছি, বিরাট জায়গায়, সুতরাং এটা ঘটতে পারে। তো এই ব্যাপারেও ইতিহাস বলবে, এবং নিশ্চয়ই সাধারণ মানুষ এবং জনগণ রুখে দাঁড়িয়ে যে গণতন্ত্রের যে যাত্রা, বিশেষ করে এইবারে যে আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেতে চাই, সেই জায়গাটায় আমরা যাওয়ার জায়গাটা করব বলে মনে করি। আর আপনি যে প্রশ্নটা এখন করলেন, সেটা হচ্ছে আমাকে যদি বলেন, গণজাগরণ মঞ্চ মূল স্লোগানটা কি ছিল? আমি একটি উদাহরণ টানতে চাই, এবং এই সুযোগে আপনার কথাটাও শুনবো। যখন দেশের সার্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা দাবি করা হচ্ছিল, এবং এই দাবিটা করার কারণে আব্দুল মালিককে হত্যা করা হয়েছে, এই শিক্ষানীতির, আমি একটু ওই জায়গাটা পড়তেই চাই, এই শিক্ষানীতির প্রতি আলোচনা সভায় আব্দুল মালিক ৫ মিনিট বক্তব্য বামপন্থীদের বিরোধিতা করেন এবং ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে বক্তব্য দেন। পরে আব্দুল মালিক ও তার কতিপয় সঙ্গীকে টিএসসির মোড়ে বামপন্থীরা হামলা করে এবং রেসকোর্সে এনে তার মাথার নিচে ইট দিয়ে, উপরে ইট ও লোহার রড দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে এবং মৃত অবস্থায় ফেলে রেখে চলে যায়। ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন যৌথভাবে পরিকল্পিত হামলার নেতৃত্ব দেন বলে অভিযোগ আছে। এরকম ঘটনা তো আমার জানা নেই। আপনার জানা নেই? না, আমার জানা নেই। কবের ঘটনা একটু যদি বলেন, আমি একটু জেনে নিতে চাই। এটা আমি আপনাকে রেফারেন্স পাঠাবো, ডেট সহ আমি রেফারেন্স পাঠাবো। এটা নিয়ে আর প্রশ্ন ওঠে না, এরকম হওয়ার কোনো কারণই নাই। আচ্ছা, আমি ডিটেইল এটা শুনলাম আপনার কাছে, এখন আমি এটা কখনোই শুনি নাই, জানি না উনি শুনেছেন কিনা, এরকম হিস্ট্রিতে তো দেখি নাই। এই অভিযোগটা আমি পেয়েছি, আমার মনে হয় তারা আপনি বরং আপনি ওয়েবসাইটে সার্চ দেন, ওই সময় আপনি কে না জানে যে ওই সময় আমি যেটা বললাম ৮০-র দশক, এবং ওই জায়গায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা, বিভিন্ন জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয়টা ঢুকতে পারেনি, যার জন্য আলিয়া মাদ্রাসায় পর্যন্ত ইসলামী ছাত্র সেনাদেরকে পর্যন্ত হত্যা করা হয়েছে। এ ধরনের সেই খতিয়ান প্রচুর আছে। আমি বলছি যে এই জন্যই যে যাদের এই খতিয়ান, তারা যদি এই ঘটনার প্রেক্ষিতে কাউকে আঘাত করে, মারে, সেইটাকে আমি দেখি যাতে তাদের সেই সাধারণ কর্মকাণ্ডেরই অংশ। এখন ডক্টর জায়েদ তিনি খুব সৎ জায়গা থেকে এটা তার আকাঙ্ক্ষা করতেই পারেন যে নামে ইসলাম থাকলে করে কিভাবে। এখন সব ইসলাম তো আর ইসলাম না। নুরুল ইসলামের নামের সাথে সেই ইসলামকেই যদি আপনি ইসলাম বলেন, এর বিখ্যাত গল্প আছে, আমি সেদিকে গেলাম না, তাহলে সেটা অন্যটা হয়ে যায়। যাই হোক, সেটা এজেন্ডা না বলে এখন আলোচনা। আপনি ওই কথার আমি এক কথাটা বলতে চাই। দেখেন, গণজাগরণ মঞ্চ প্রধানত এইটা হয়েছিল, এইখানে এই কথাটা একটু আগে বলে রাখা উচিত। ধরুন এইবারের যে গণঅভ্যুত্থান, এইখানে নানা মানুষ নানা কারণে সংঘবদ্ধ হয়েছি আমরা, উদ্দেশ্য এক একজনের এক এক রকম।
তা সুতরাং এই ধরনের যখন স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে ওঠে তখন হয়তো নানা গ্রুপ নানা চায়, আর ক্ষমতাসীনরা নানাভাবে তার উপরে প্রভাব বিস্তার করে অন্য কিছু চাইতে পারে, কিন্তু সাধারণ আকাঙ্ক্ষাটাকেই গুরুত্ব দিতে হবে বলে মনে করি। তা আমাদের বিবেচনায় যে শাহবাগের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটা কি, যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ আমরা সংগঠিত করলাম এবং যুদ্ধাপরাধের মতো যে অপরাধ সংগঠিত হয়েছে আমরা দেখলাম সেইটার কিন্তু বিচার কখন হয় নাই। আপনি যদি ইতিহাসের একটা পর্বের সমাপ্তি ছাড়া আপনি তো এগিয়ে যদি না যেতে পারেন তাহলে তো আপনি কখনো গণতন্ত্রের ধারাকেও কিন্তু প্রতিষ্ঠিত করতে পারবেন না। একটা জায়গায় এসে তো আপনাকে একটা ঠিক করেই তারপর আগানোর জায়গায় যেতে হবে। তা সেইখানে যখন বিচার প্রক্রিয়া শুরু হলো এবং সেই বিচার প্রক্রিয়ায় দেখা গেল শেখ হাসিনা যে বিচার প্রক্রিয়া করেছে সেই বিচারের প্রতি তো আস্থাহীনতা থেকেই কিন্তু সেটা গড়ে উঠেছে। এই হিসাবটা বোধহয় আপনারা করেন নাই, যে সেটা আমাকে যদি বলেন যে ইনোসেন্ট জায়গা থেকে যেটা এসেছিল সেটা হচ্ছে যে যুদ্ধ অপরাধীদের আমরা বিচার চাই, এবং প্রথমে যে তরুণ প্রজন্ম অন্যরা যারা আসলো তারা তো আপনি এই যে বিচারের যে কথাগুলো ধরেন আজকে আমরা আলোচনা করলাম, যেটা উনি আরো কংক্রিটলি বললেন যে বিচারক কি সত্য মিথ্যা বলবে না, সে বলবে যে তুমি প্রমাণ করতে পারো নাই বা প্রমাণ, তাই তো শব্দটা যদি বুঝে থাকি তাহলে বিষয় তো সেইটা হচ্ছে, তো সাধারণ মানুষ তো আর এটা বুঝবে না, সে বুঝবে যে অপরাধ করেছে অপরাধের আমি শাস্তি দেখতে চাই। আর ওইখানে আসছে যে বাংলাদেশের যেটা ক্যাপিটাল পানিশমেন্ট সর্বোচ্চ শাস্তি আমরা দেখতে চাই। সুতরাং এইটাকে আমি মনে করি যেভাবে পাল্টাপাল্টি করা হচ্ছে এই পাল্টাপাল্টিটা যথাযথ না, এইটার অবশ্যই এটার অবসান হওয়া দরকার। অবসানটা কিভাবে হবে এটাই বুঝতে চাইবে, আমাদের হাতে সময় খুবই কম। ডক্টর ওয়াজেদ খান, আমি আপনাকে একটু প্রশ্ন করি স্পেসিফিক, মবের জবাব কি মব দিয়ে হবে কিনা? না, অবশ্যই না। তাহলে সেটাই তো আমরা দেখছি ঘটে আসছে। দেশে আইনের শাসন থাকবে। আইন যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করতে না পারে, তারা প্রয়োগ করতে না পারে, আইন তো ফুটবল না, গড়াগড়ি খাবে মাটিতে, কেউ না কেউ হাতে তুলে নেবে। যে কারণে আজকে মব হচ্ছে, এই মব বন্ধ করতে হবে। যদি দেশে আইনের শাসন হয়, যদি ন্যায় বিচার বলবৎ থাকে, যদি সুশাসন থাকে, আপনার মানুষের অধিকার যদি নিশ্চিত থাকে, তাহলে মব হবে কেন? প্রত্যেকেরই অধিকার আছে। একটা মানুষ রাস্তায় হাঁটবে, সে হাত মেলে হাঁটতে পারে, আরেকজন লোক রাস্তায় হাঁটবে, সে হয়তো এমনিতে হাঁটছে, তাই বলে আমার অধিকার আছে বলে আমি তো কারো নাকে মুখে আমার তাহলে ঘটছে কেন? আপনি কিভাবে দেখছেন এটা? এটা আমাদের যে আইন প্রয়োগকারী সংস্থা, এখানে দুইটা জিনিস সম্পৃক্ত। একটা হলো আইন প্রয়োগকারী সংস্থা, একটা হলো বিচার বিভাগ। এই বিচার বিভাগ, আর ভাই যেটা কথাটা বললেন যে শিবির শুধু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জায়গায় রক কাটছে, মানুষ মারছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 72 সালের পরে এই পর্যন্ত 85 জনকে হত্যা করা হয়েছে। 1974 সালে 7ই এপ্রিল সূর্যসেন হলের সামনে 7 জনকে হত্যা করেছে। সবগুলি হত্যাকাণ্ড করেছে ছাত্রলীগ। আপনাকে সেটাও বলতে হবে, আমাদেরকে সেটাও বলতে হবে। হয়তো এই দীর্ঘ সময় 54 বছরে হয়তো তারা 5টা হত্যা করেছে, এরকম অন্যান্য ছাত্র সংগঠনও আছে, ছাত্র ইউনিয়নও আছে, বিভিন্ন সংগঠন আছে। আমরা যখন কথা বলবো গোটা আইনের বিষয়টা নিয়ে কথা বলবো, সবাইকে নিয়ে কথা বলবো। তো এখন যে মব, এই মব হইল একটা বিশৃঙ্খল জাতি, যেখানে আইনের শাসন নাই। এটা কোনো হইতে পারে না। একটা আইনের আপনি তো আমেরিকায় থেকেছেন, আমেরিকায় অপরাধ প্রবণতা বাংলাদেশের চেয়ে শতগুণ বেশি মানুষের মাঝে। 1 ঘন্টা যদি ইলেকট্রিসিটি না থাকে নিউ ইয়র্ক শহর লুট হয়ে যাবে, কিন্তু আইনের শাসন আছে, কেউ কোনো জিনিসে হাত দিবে না প্রকাশ্য দিবালোকে। আপনি যেটা বললেন যে আমাদের এখানে যেহেতু আইনের প্রয়োগ নেই, সে কারণেই মব হচ্ছে। হ্যাঁ, এটা বিভিন্ন দেশে হয়, এটা মানুষের অপরাধ প্রবণতা সব জায়গায় আছে, ছিনতাই হচ্ছে, এটা বড় বড় শহরগুলোতে কতিপয় দেশ। আপনি এই মব থামানো যাচ্ছে না কেন? আপনি কি মনে করেন যে সেক্ষেত্রে পুলিশ প্রশাসন ব্যর্থ? এখানে এই মুহূর্তে পুলিশ প্রশাসন, পুলিশ ভঙ্গুর। পুলিশের যে, আমি ওই দিন পুলিশ হেডকোয়ার্টারে গিয়েছিলাম, তো আমি দেখলাম যে পুলিশের যে জনবল, তাদের যে শক্তি, সেটা তারা প্রয়োগ করতে পারছে না। এখনও অনেক পুলিশ পলাতক। তারপরে আর্মি তাদের পাওয়ার নিয়ে কাজ করছে, এখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারাও এখনও করতে পারছে না, কাজ করতে পারছে না সেভাবে। তো সব কিছু নির্ভর করে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি মনে করি তিনি একজন দুর্বল ব্যক্তিত্বের লোক। একজন শক্তিশালী স্বরাষ্ট্র উপদেষ্টা যেমন প্রয়োজন, তেমনি তার টোটাল ক্যাবিনেটটাও ওই রকম শক্তিশালী প্রয়োজন। আপনাকে আইন প্রয়োগ করতে হবে। জি, আসবো আবার আপনার কাছে। ডক্টর জাহিদুর রহমান, আমি যে উদাহরণটা টানলাম একটু আগে, যে সার্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থা দাবি করার জন্য আব্দুল মালিক নামে একজন ব্যক্তিকে যে
অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে চলে যায়, যেটা এটা অনেক আগের ঘটনা, কিন্তু উপসর্গ হিসেবে আপনি দেখেন যে আমরা কিন্তু সেই জায়গাটায় ফিরে এসেছি। রাইট অ্যান্ড লেফট, কেউ এটা একজন মানুষ যদি সে ইসলাম পন্থের রাজনীতি না করেন এবং তাদের যে দাবি সেই অনুযায়ী না চলেন, তার তো সেটা অধিকার, সেটা করবে না, কিন্তু তাকে আঘাত কেন করতে হবে? আবার আরেকজন মানুষ সে যদি ইসলাম পন্থাই মেনে চলতে চায়, সেটাও তার অধিকার। কিন্তু আমরা এখন একটা সাংঘর্ষিক অবস্থা দেখছি। আপনি কি মনে করেন যে আমাদের কি করণীয়, কিভাবে আসলে মুক্তি পাবো আমরা এই সাংঘর্ষিক অবস্থায় বলি আর বিভেদ বলি, বিভেদ থেকে? শেখ হাসিনা গেছেন, কিন্তু শেখ হাসিনা যাওয়ার পর থেকে একটা কথা বলি আমি সব সময়, এটা এখন না, শেখ হাসিনা যখন পতন হয়নি তখনও আমি একটা জিনিস ভয় পেতাম। আমি আমার অনেক আলোচনায় বলেছি, লেখায় লিখেছি, একটা স্বৈরতান্ত্রিক স্বৈরাচারী প্রবণতা বা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যখন থাকে, অর্থনীতির ক্ষেত্রে একটা ট্রিকল ডাউন এফেক্ট বলে না, অর্থনীতির উপর থেকে চুইয়ে চুইয়ে নিচে পড়ে। আমি মনে করি, আমি বিশ্বাস করি স্বৈরাচারীয় মানসিকতাও ট্রিকল ডাউন করে। একটা স্টেটে যখন স্বৈরাচার থাকে, দেখবেন আস্তে আস্তে সোসাইটিতে ঢোকে, ওইটা ফ্যামিলিতে ঢুকবেই, অনিবার্য এটা। আপনি যখন ক্রমাগত দেখবেন স্বৈরাচারী হয়ে উঠছে সবাই, আপনি পাল্টাটাও করবেন, কিন্তু একই কায়দায়। আলাপ আলোচনা না। শেখ হাসিনাকে ফেলার জন্য কি ভোট বা আলাপ আলোচনা হয়েছে? পাল্টা বল প্রয়োগ করতে হয়েছে, আপনি তার বন্দুকের সামনে দাঁড়াতে হয়েছে, আপনি তাকে গায়ের শক্তিতে ফেলার চেষ্টা করতে হয়েছে, তাই তো? সো দীর্ঘদিন আমরা আসলে এই রিয়াকশনগুলো এভাবে করে গেছি। একটা গণতান্ত্রিক সমাজে যে ডায়ালগের যে চেষ্টা, ডায়ালগের যে চিন্তা, সেই চিন্তা চেষ্টার একেবারেই উবে গেছে। সেই সম্ভাবনা এসেও তো উবে গেল না। আমি আবার এসে উবে গেল না, আমি মনে করি আবার যদি আমরা গণতান্ত্রিক ব্যবস্থাটা ধরে রাখতে পারি তাহলে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, বিশেষ করে ধর্মভিত্তিক। আমি জামায়াতের কথাও পুরো বলছি না, আরো কিছু র্যাডিক্যাল ইসলামিস্টরা আছেন, তারা কিছু কিছু ক্ষেত্রে তো আবার আলোচনা করা যাবে না বলে ফেলছেন। সো একটা অন্তর্গত ফ্যাসিবাদী প্রবণতা আছে আপনার মধ্যে। যখন আপনি বলবেন, এক মিনিট, যখন আপনি বলবেন যে একটা মেয়ে ওড়না পড়বে কি না পড়লে কোথায় পড়বে, সেটা কেউ ঠিক করে দিতে পারে না। আরেকজন, আপনি যখন এই আলাপ আলোচনা করছেন এবং সে এসে আপনাকে বলবে যে আপনি এই কথা বলতেই পারেন না, ওর এই রাইটের পক্ষে আপনি দাঁড়াতেই পারেন না। কেউ যখন নাটক বন্ধ করছে, যখন আমি বলছি নাটক বাউল গান কেন বন্ধ হবে, পাল্টা এসে আমি এই মন্তব্য পেয়েছি যে আপনি এটার বিরুদ্ধে কিভাবে কথা বলেন। সো ওই একটা অন্তর্গত প্রবণতা আবার ওখানে আছেই, ওনারা ডেমোক্রেটিকলি এগুলোতে এনগেজড হন না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। রুইনুসেন প্রিন্স, একটা সময় তো আমরা 15 বছর শুনলাম এই রাজাকার, কেউ কোনো প্রতিবাদ করলেই, সরকারকে সমর্থন না করলেই রাজাকার, পাকিস্তানের দালাল, বিএনপি জামাত, এসব ট্যাগ দেয়া হতো। এখন ট্যাগিংটা হচ্ছে অন্যরকম। আপনি কি মনে করেন সেই সময় ট্যাগিংটাকে তো আমরা ওইভাবে আসলে অনেকেই দেখলাম না প্রতিবাদ করতে পারার মতো অবস্থায় যেতে, এখন ট্যাগিংটা আমরা কি করে বন্ধ করব? না, প্রথমে একটা কথা বলি যে এইটা বোধহয় একটা আপনি জেনারেলাইজ করছেন যে ওই সময় বলা হয়নি। আমার মনে হয় এখানে ডক্টর জাহিদ হাসান, যেহেতু আমরা একসাথেই এইখানে থাকি, অনেক কথা বলেছি। আপনি ছিলেন একটা সময় যখন, তখন আপনিও খেয়াল করেন, আপনার সাথে তখনও কথা হয়েছে। আমরা কিন্তু ওই সময় বিশেষ করে বলেছি, বিশেষ করে এটা 12-13 সালের দিক থেকেই এই আলোচনাটা অনেক সামনে এসেছে, যে কিছু হলে এই যে ক্ষমতা তারা রাখার জন্যে, ক্ষমতা ধরে রাখার জন্য তারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে। তারা তখন এইটাকে কিছু হলে অন্য একটা ট্যাগ দিয়ে এটা করেছে, তার ফল কোথায় চলে গেছে এটা কিন্তু খেয়াল করেন। সুতরাং সেটা কিন্তু বলা হয়েছে তখন, কিন্তু আপনি এখন ওইটা কি বলবো, এটা প্রচার মিডিয়া আমি একটু বলি এখানে প্রিন্স ভাই, সেটা হচ্ছে যে আপনি বলেছেন, কিন্তু যেভাবে বললে পরে কাজ হতে পারতো, আচ্ছা 15 বছর অপেক্ষা করতে হতো না, সেভাবে তো আমরা সবাইকে এক হয়ে সজোরে প্রতিবাদ তো দেখি। সেটার কথা ওই যে আমি ওনার একটা কথা মানে ধার করেন, এই জায়গায় বলি যে যখন গণতান্ত্রিক প্রক্রিয়াটা থাকে না, তখন এটা দেখবেন যে অটো সেন্সারশিপ অনেক ঘটনা ঘটে। যেমন উনি যে ট্রিকল ডাউনের কথা বললেন না, আমরা জেনারেলি ওই সময় বহুদিন ধরে বলে আসছি, যখন একটা স্টেট মাফিয়া থাকে তখন স্ট্রিট মাফিয়াও রাজত্ব করে, স্টেট মাফিয়া এবং স্ট্রিট মাফিয়ার মধ্যেই দেশটা চলছিল। তা সেই জায়গা থেকে উত্তরণের পথ যদি বলেন, সেটা হচ্ছে ওই যে বলেন এখন তো নতুন একটা ট্যাগিং করে তো তাহলে পথ না, পথ হচ্ছে আপনি একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার নিয়ে আসবেন এবং একটা সহনশীল ভূমিকা নিয়ে করতে হবে। সেইটা করার ক্ষেত্রে আমি খালি একটা সময় কম বলে এক্সট্রা একটা কথা যোগ করি, এইখানে যদি ধরেন এখানে রাজনৈতিক দল নিয়ে কথা বলা হচ্ছে, সংগঠন, তাদের যে ভূমিকা, এখন ধরেন আমি যে দল, আমার দলের মধ্যে যদি অন্তর্নিহিত ফ্যাসিবাদী প্রবণতাই থাকে, আমার দলে যদি গণতান্ত্রিক অ্যাটমসফিয়ার না থাকে, তাহলে কিন্তু আমি ওনাকে সহ্য করতে পারবো না। সুতরাং আপনি দলের মধ্যেও নিয়ে আসতে হবে এবং
পুরো সোসাইটি, আমরা তো অনেক অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতা যার যারটা সে বলবে, জনগণ এটা জাজ করবে, সেই রকম একটা গণতান্ত্রিক অ্যাটমসফিয়ার নিয়ে আসাটা খুবই দরকার এবং বোধহয় ব্যক্তি চিন্তা সংস্কারও দরকার এই এখানে সময় তো খুবই add করা দরকার। জরুরি এই ট্যাগিং এর জায়গাটা থেকে বন্ধ। ডক্টর ওয়াজেদ, আমি জানতে চাই যে এখন আমরা ট্যাগিং থেকে যখন বের হওয়ার আশাবাদ রাখতে চাই, ঠিক তখনই ট্যাগিং ভয়াবহভাবে সামনে এসেছে, এমনভাবে যে আমরা দেখছি যে নির্বাচনের কথা বললেই তাকে বলা হচ্ছে ভারতের দালাল। আপনি কিভাবে দেখেন? দেখেন, ট্যাগিংটা এটা একটা ব্যাড প্র্যাকটিস। আমাদের দেশে 8 মাস 21 দিন মুক্তিযুদ্ধ হয়েছে, অনেক লোক মারা গেছে, লক্ষ লক্ষ লোক মারা গেছে, অনেকে পালিয়ে গেছে দেশ ছেড়ে। এটা বিশ্বের বিভিন্ন দেশে হয়েছে। আমেরিকায় টানা 8 বছর 4 মাস 2 সপ্তাহ 1 দিন মুক্তিযুদ্ধ হয়েছে। সেটা 1575-এর এপ্রিল থেকে 1775-এর এপ্রিল থেকে 1783-র সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে বহু লোক সেখানে মারা গেছে, কানাডায় পালিয়ে গেছে, অনেক কিছু। তো এটা একটা রিকনসিলিয়েশন মানুষ ভুলে যায়। এটা আমাদের কোথাও না কোথাও যে একটা পর্যায়ে যে আমাদের কিছু কিছু চ্যাপ্টার ক্লোজ করতে হবে। আমরা সারাক্ষণ যদি অতীতমুখী রাজনীতি চ্যাপ্টার তো ক্লোজ হচ্ছে না, চ্যাপ্টার নিউ চ্যাপ্টারস আর ওপেনিং। এখন একটা সময় আসছে, আমার মনে হয় কিছু কিছু চ্যাপ্টার ক্লোজ করে এগুলো নিয়ে বিতর্ক বাড়ানো আর ঠিক হবে না। ট্যাগিং দেওয়া, পুরনো ট্যাগিং, নতুন করে ট্যাগিং দেওয়া। আমরা এমন একটা জাতি যে দেশের মানুষ এক ভাষায় আমরা কথা বলি, অধিকাংশ লোক একই ধর্ম বিশ্বাসী। আমাদের ভেতর একটা যে ইউনিটি থাকার কথা, এই ধরনের ইউনিটি কিন্তু অন্যান্য দেশে নেই। এখন শাহবাগ শাপলার বিভেদ বা স্নায়ুযুদ্ধের মোকাবেলাটা কিভাবে হবে? আপনারা অ্যাজ এ কনসার্ন সিটিজেন কোনো ভূমিকা রাখবেন কিনা? আপনারা আহ্বান জানাবেন কিনা যারা আপনাদের অনুসারী, যারা আমরা অবশ্যই আহ্বান জানাবো। এখন ধরেন আমাদের প্রবাসী থেকে 1.5 কোটি লোক দেশের বাইরে থাকে, চাকরি করে বিভিন্ন পেশায়। এখন তাদের রেমিটেন্সের অর্থে বাংলাদেশ সচল, মাসে $2 বিলিয়ন $3 বিলিয়ন যখন আসে সব জায়গায় সংবাদ হয়। কিন্তু এই প্রবাসীরা যখন দেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো কাজে সহযোগিতা করতে। জাস্ট একটা কথা বলে, আপনি যে রিকনসিলিয়েশনের কথা বললেন ভাই, আমি রিকনসিলিয়েশন নিয়ে বলি, রিকনসিলিয়েশন হওয়ার জন্য কতগুলো প্রিরিকুইজিট আছে সমাজের সবাইকেই না বুঝতে হবে। যেমন ধরুন, হঠাৎ করে বলা নেই কওয়া নেই, শাহবাগে যখন এরকম স্লোগান হয় যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, যে গোলাম আজমের বাংলার স্লোগান হয়, যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়। তো আসলে না, এই ফাইটগুলো যদি এই জায়গায় চলে আসে, আপনি রিয়্যাক্ট করতে হবে, অ্যাক্ট করা হয় নাই। কিন্তু ধরুন আমরা যে আলাপগুলো করছি, সমাজে কিছু মানুষজন আছে তারা চাই এই রাইট লেফট কালচারাল ডিভাইডেশনগুলো জারি রাখতে, চালিয়ে রাখতে, এটাই তারা করছেন। এবং বিশেষ করে শেখ হাসিনার পতনের পর থেকে আমি রাদার দেখবো, আমি যদি নিউট্রাল একজন অবজারভার হিসেবে বলি, রাইটিস্ট জায়গা থেকে এই আলাপগুলো অনেক বেশি আসছে। বাংলাদেশে ইসলামিক রাজনীতি বা ইসলামিক এক্সট্রিমিজম যেটা আছে তার বাইরে তেমন কিছু থাকবে না, এগুলো খুবই মেইন ফোকাসে নিয়ে আসার চেষ্টা হয়েছে, এগুলো সারফেস করার চেষ্টা করা হয়েছে। এবং অনিবার্যভাবেই ভাইয়া যেটা বলছিলেন, মবের ক্ষেত্রে সরকার ব্যবস্থা নেয়, কিন্তু আমরা দেখতে পেলাম যে তাদেরকেই সরকার মনে হয় সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আপনি মাজার ভাঙবেন, মেয়েদের ফুটবল খেলতে দেবেন না। আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি, একটু 30 সেকেন্ডস যদি আপনি একটু মন্তব্য করেন। আপনি জানেন যে আজকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে তার বিএনপি চেয়ারপারসন মন্তব্য করেছেন, তিনি বলেছেন, দুঃখিত, গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে পদে পদে। আমি ডক্টর ওয়াজেদ আপনার কাছে একটু 30 সেকেন্ডস এটা শুনতে চাই যে আপনি এটা আসলে কি বাংলাদেশে গত 54 বছরের গণতন্ত্র নিরবিচ্ছিন্ন ছিল? কখনোই না, গণতন্ত্রই হয়নি বাংলাদেশে এই 54 বছরে। যে কারণে আজকে 5 আগস্ট হয়েছে, এখন আপনার মন্তব্য শুনতে চাই একটু। গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে পদে পদে। নিঃসন্দেহে কারেক্ট। যার জন্য দেখেন, আমরা এইবারের এই গণঅভ্যুত্থানের পরে আমাদের দল সিপিবি এবং বামপন্থীদের পক্ষ থেকে অনেক কথার মধ্যে, সময় নাই বলে বলছি, এই কথা বলেছি যে পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। সেই জন্য পদে পদে সবাইকে উপলব্ধি করে যদি এগিয়ে আসতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা পারব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ প্রিয় দর্শক, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী অনুষ্ঠানে।